হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আমরা এর বিগত 3টে ভিডিওতে অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে কিছু ধারণা পেয়েছি। আজকেও যেটা আমরা পড়ব সেটা অর্গানিক কেমিস্ট্রির আরেকটা অংশ পড়ব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা যেটা পড়ব, যে বিষয়গুলোর উপর আজকের ক্লাস, সেগুলো হলো মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের শিল্প উৎস ব্যবহার। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের শিল্প উৎস ব্যবহার, এলপিজি ও সিএনজি শিল্প উৎস ব্যবহার, এবং তার সাথে পড়ব মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। এগুলো আমাদের এই পয়েন্টের উপর ভিত্তি করে আজকের আমাদের অনলাইন ক্লাস। তো চলো, প্রথম হচ্ছে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের শিল্প উৎস ব্যবহার। তোমরা সংকেতগুলো নিশ্চয়ই এতদিনে পরিচিত হয়ে গেছো যে মিথেনের সংকেত হচ্ছে CH4, ইথিলিন C2H4, এখানে একটা দ্বিবন্ধন থাকে। এটা অ্যাসিটিলিন C2H2, এখানে ত্রিবন্ধন উপস্থিত থাকে, সমযোজী ত্রিবন্ধন। এদের শিল্প উৎস এবং ব্যবহার আমি এই পুরোটা বোঝার সুবিধার জন্য একটা ছকে লিপিবদ্ধ করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, প্রথম যে কলাম সেটা হচ্ছে যৌগের নাম। যৌগের নাম আমাদের এই তিনটেই হবে, যেহেতু এই তিনটের সম্বন্ধেই আমাদের পড়তে হবে। দ্বিতীয় কলামটা হচ্ছে শিল্প উৎস, আর তৃতীয়টা হচ্ছে ব্যবহার। আমি একটা ছকের মধ্যে লিপিবদ্ধ করি। যেমন দেখো, প্রথম মিথেন, যৌগের নাম মিথেন। এর কোথা থেকে আমরা মিথেন গ্যাসটা পাই? মূলত পেট্রোলিয়াম খনিতে যে আমরা প্রাকৃতিক গ্যাস পাই তার মধ্যে প্রচুর পরিমাণে মিথেন থাকে। প্রায় 40 to 90% মিথেন সেই প্রাকৃতিক গ্যাসে উপস্থিত থাকে। 2 নম্বর, কোল গ্যাসে আয়তন হিসেবে 40% মিথেন থাকে। কয়লা খনির গ্যাসে সামান্য পরিমাণ মিথেন পাওয়া যায়। বিভিন্ন জৈব মিথেজনিক ব্যাকটেরিয়ার সাহায্যে যখন পচন ঘটানো হয় তখন সেখান থেকেও কিন্তু মিথেন পাওয়া যায়। এই মিথেনের ব্যবহার মূলত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তার কারণ তোমরা একদম প্রথম চ্যাপ্টারে যেখানে শক্তি সম্বন্ধে পড়েছো, পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারে, সেখানে দেখেছো যে মিথেনের তাপন মূল্য অনেক বেশি হয়। বা এলপিজির তাপন মূল্য, কয়লা তাপন মূল্য যেখানে পড়েছো সেখানে দেখেছো যে মিথেনের তাপন মূল্য অনেক বেশি, সেই জন্য একে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। যেমন মিথেনের তাপন মূল্য হচ্ছে 213 কিলো ক্যালোরি পার মোল। এছাড়া কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহৃত হয়, যা মোটর গাড়ির টায়ার, টাইপ মেশিনের ফিতে, ছাপাখানা, জুতোর কালি প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এটা হাইড্রোজেনের পণ্য উৎপাদন, মিথাইল অ্যালকোহল এবং ফর্মালডিহাইড শিল্প উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া CH3Cl মানে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড CH2Cl2 এবং কার্বন টেট্রাক্লোরাইড CCl4 প্রভৃতিতেও ব্যবহৃত হয়। নেক্সট যে যৌগটা সম্বন্ধে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন মূলত পাওয়া যায় কোল গ্যাসে, 4%-এর মতো ইথিলিন উপস্থিত থাকে, এবং পেট্রোলিয়াম খনি থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে 20% ইথিলিন থাকে। এছাড়া পেট্রোলিয়াম ক্র্যাকিংয়ে উপজাত পদার্থ হিসেবে ইথিলিন গ্যাসকে পাওয়া যায়। কোক ওভেন গ্যাসের মধ্যেও ইথিলিন পাওয়া যায়। ইথিলিন এই যৌগটা বা ইথিলিন গ্যাসের যে ব্যবহার, মূলত ফল পাকাবার জন্য বা পাকা ফলের সংরক্ষণে ইথিলিন গ্যাসকে ব্যবহার করা হয়। এছাড়া শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে 80% ইথিলিন এবং 20% অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়। ইথানল প্রস্তুতিতে, পলিথিন ও ভিনাইল অ্যাসিটেট প্রস্তুতিতেও ব্যবহৃত হয়। এছাড়া গ্লাইকল, ডাইঅক্সেন প্রভৃতি দ্রাবক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। যুদ্ধে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতেও ব্যবহৃত হয়। 3 নম্বর যে যৌগটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মূলত পাওয়া যায় কোল গ্যাসের মধ্যে, সামান্য পরিমাণ থাকে 0.06%-এর মতো। এছাড়া উচ্চ উষ্ণতায় মিথেনকে বিয়োজিত করেও অ্যাসিটিলিন তৈরি করা হয়। এর ব্যবহার অক্সি অ্যাসিটিলিন শিখা সৃষ্টি করতে, এবং এই অক্সি অ্যাসিটিলিনের ফলে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা সৃষ্টি হতে পারে। কার্বাইডের আলো জ্বালানোর জন্য, কৃত্রিম রাবার, কৃত্রিম তন্তু, প্লাস্টিক উৎপাদনে, এছাড়াও বেনজিন, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল প্রভৃতি প্রস্তুত করতেও অ্যাসিটিলিন গ্যাসকে ব্যবহার করা হয়।
তাহলে তোমরা এই ছকের মাধ্যমে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন গ্যাস কোথা থেকে পাওয়া যায়, অর্থাৎ শিল্পে যে প্রয়োজনীয় উৎস সেগুলো আমরা দেখলাম এবং তার সাথে এই তিনটে যৌগের ব্যবহার সম্বন্ধেও জানলাম। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নেক্সট পয়েন্ট, এলপিজি, সিএনজি এর শিল্প উৎস ও ব্যবহার। তার মধ্যে প্রথম আমরা পড়ব এলপিজি সম্বন্ধে। তাহলে এলপিজি শিল্প উৎস ও ব্যবহার। এই এলপিজি পুরো কথাটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মনে রাখবে, এলপিজি পুরো কথাটি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। অনেক সময় পরীক্ষায় আসে যে এলপিজি পুরো কথাটি কি, তখন কিন্তু আমাদের লিখতে হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তখন কিন্তু এই কথাটা কেউ লিখে দিও না, কারণ এরই বাংলা হচ্ছে এটা ঠিকই, কিন্তু এলপিজির পুরো কথা বললে কিন্তু তোমাকে এই ইংরেজি যে কথাটা সেটাই লিখতে হবে। এল ফর লিকুইফাইড, পি ফর পেট্রোলিয়াম অ্যান্ড জি ফর গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ব্র্যাকেটে তুমি লিখতে পারো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। বোঝা গেছে? নেক্সট আমরা যেটা পড়বো এই সম্বন্ধে সেটা হচ্ছে এলপিজির প্রধান উপাদান। এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এছাড়াও কিছু পরিমাণ ইথেন ও প্রোপেন এর মধ্যে উপস্থিত থাকতে পারে, কিন্তু প্রধান উপাদান হচ্ছে বিউটেন। ভালোভাবে মনে রাখবেন এলপিজির প্রধান উপাদান বিউটেন। বিউটেনের নিশ্চয় আইপিএসসি নাম যখন পড়েছো নিশ্চয়ই বিউটেনের সংকেত মনে করতে পারছো। বিউটেন কি? বিউট মানে কার্বন 4টে, আর এন মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ বিউটেনের সংকেত হচ্ছে C4H10। উৎস, আংশিক পাতন প্রক্রিয়ায় পেট্রোলিয়াম শোধনের সময় উপজাত পদার্থ হিসেবে এই এলপিজি গ্যাসটা উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে ব্যবহার। দূষণমুক্ত জ্বালানি হিসেবে বাড়িতে রান্নার কাজে, রাসায়নিক শিল্পে এবং মোটর গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমরা বাড়িতে জ্বালানি হিসেবে যে গ্যাস ব্যবহার করি বা গ্যাসের সিলিন্ডার, সেটাই মূলত হচ্ছে এলপিজি। দেখবে বলা হয় এলপিজি গ্যাস সিলিন্ডার। মনে রাখতে হবে এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলপিজির যে উপাদান গ্যাসগুলো, এলপিজির যে উপাদান গ্যাসগুলো, এই যে বিউটেন প্রধান, এছাড়াও যে ইথেন, প্রোপেন এগুলো থাকে, সেগুলো কিন্তু তরলীকৃত অবস্থায় মানে তরলায়িত অবস্থায় ওই সিলিন্ডারের মধ্যে রাখা থাকে এবং সেই উপাদান গ্যাসগুলো কিন্তু বর্ণহীন, গন্ধহীন এবং খুব জ্বলনশীল এক ধরনের গ্যাস। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা প্রশ্ন, যে দেখে থাকবে তোমরা যে এলপিজি গ্যাস যদি গ্যাস সিলিন্ডার থেকে লিক করে তাহলে একটা উগ্র কটু গন্ধ পাওয়া যায়। নিশ্চয়ই সবাই দেখেছো বা অনুভব করেছো। যদি না করো একটু গ্যাস সিলিন্ডার থেকে একটু রেগুলেটরটা অন করে বের করে দেখবে যে একটা বিচ্ছিরি কটু গন্ধযুক্ত একটা গ্যাস হয়। কিন্তু আমি একটু আগেই কি বললাম, যে দেখো একদম লাস্ট লাইনে আমি কি লিখেছি, যে এই গ্যাসটা হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং জ্বলনশীল। তাহলে গন্ধহীন, গন্ধ নেই, অথচ আমরা কিন্তু একটা তীব্র কটু গন্ধ পাই। তো সেই গন্ধটা কেন পাই সেটা আমাদের জানতে হবে। তার কারণ হচ্ছে এলপিজি সিলিন্ডারে মূলত বিউটেন এছাড়া প্রোপেন এই প্রভৃতি এই হাইড্রোকার্বনগুলোকে উচ্চ চাপে তরলায়িত অবস্থায় রাখা হয়। ঠিক আছে? এই গ্যাসগুলো কিন্তু বর্ণহীন, গন্ধহীন কিন্তু তীব্র জ্বলনশীল এক ধরনের গ্যাস। ফলে কখনো যদি অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু বোঝা যাবে না। ফলে এই গ্যাসগুলো অত্যন্ত দাহ্য হওয়ায় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে যদি কখনো আগুনের সংস্পর্শে চলে আসে। কারণ গন্ধ নেই, বর্ণ নেই, তাহলে যদি গ্যাস লিক করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। সাধারণত এই দুর্ঘটনাটাকে এড়াতে কি করা হয় না, সিলিন্ডারে যে গ্যাসটা থাকে, এলপিজি যে গ্যাস, তার সাথে সামান্য পরিমাণ উগ্র গন্ধযুক্ত ইথাইল মারক্যাপটেন, যার সংকেত হচ্ছে C2H5SH, এই পদার্থটা মেশানো হয়। এই পদার্থটাই হচ্ছে উগ্র গন্ধযুক্ত। এটা সামান্য পরিমাণ সেই গ্যাসের সাথে মিশিয়ে দেওয়া হয়। এখন কি হবে এটা মিশিয়ে দেওয়ার ফলে? এখন যদি কোনো কারণে গ্যাস লিক করে তাহলে এলপিজি গ্যাসের সাথে এই ইথাইল মারক্যাপটেন এটাও বাইরে বেরিয়ে আসবে। ফলে এর যে তীব্র
কটুগন্ধ, তার দ্বারা কিন্তু আমাদের ওই গ্যাস লিকটা শনাক্ত করা যাবে এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা সম্ভব। ফলে কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটবে না। মানে ধরো তুমি রান্নাঘরে ঢুকলে, তখন দেখলে উগ্র কটু গন্ধটা আমার নাকে আসছে, তখন আমি কিন্তু সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাব। আমি কখনো লাইটারটা জ্বালবো না, বা দেশলাই জ্বালবো না, বা সুইচ বোর্ডে সুইচে হাত দেবো না। কি করব না, জানালা দরজাগুলো খুলে দেবো এবং কিছুটা যাতে হাওয়া পাস করে এবং গ্যাসটা যাতে বেরিয়ে যায়, এবং যেখানে লিক হচ্ছে সেই ধরো রেগুলেটর হোক বা যাই হোক, সেইটা আমি সঙ্গে সঙ্গে অফ করব। তাহলে এই সতর্ক হওয়ার জন্যই কিন্তু এই পদার্থটা ওই এলপিজি গ্যাসের সাথে মেশানো হয়। নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিএনজি শিল্প উৎস ব্যবহার। একইভাবে এলপিজির মতো আমাদের সিএনজিরও প্রথমে পুরো নামটা জেনে নিই। সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস। আবার বলছি, সিএনজি গ্যাসের যদি পুরো কথাটি কি এটা পরীক্ষায় আসে, বা সিএনজি পুরো কথাটি লেখো, তখন কিন্তু আমাদের ইংরেজি টার্মটাই লিখতে হবে। সে তুমি ইংরেজি অক্ষরে লেখো বা বাংলায় এই ইংরেজিটাকে বাংলা বানানে লেখো, কিন্তু ইংরেজি এই টার্মটা লিখতে হবে। অর্থাৎ সি ফর কম্প্রেসড, এন ফর ন্যাচারাল এবং জি ফর গ্যাস। ব্র্যাকেটে তুমি সংনমিত প্রাকৃতিক গ্যাস লিখতে পারো। এর প্রধান উপাদান কি? সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। যদিও এর সাথে কিছু পরিমাণ ইথেন, ইথিন, প্রোপেন, বিউটেন প্রভৃতি গ্যাস সামান্য পরিমাণে মিশে থাকে। উৎস মূলত পেট্রোলিয়াম খনিতে তেলের ওপরে বা কয়লা খনিতে যে গ্যাসীয় পদার্থ আবদ্ধ অবস্থায় থাকে তা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। একে যদি চাপ প্রয়োগ করা হয়, প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা হয়, তখন সেই প্রাকৃতিক তরলীকৃত প্রাকৃতিক যে গ্যাসটা, সেটাকে আমরা বলবো সিএনজি বা সংনমিত প্রাকৃতিক গ্যাস। এর ব্যবহার তোমরা অনেকেই জানো যে জ্বালানি রূপে ব্যবহৃত হয়, বিশেষ করে যন্ত্রচালিত যে পরিবহন শিল্প, সেখানে কিন্তু এই সিএনজি কে পরিবেশ বান্ধব এক ধরনের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তার কারণ এই সিএনজি গ্যাসে ব্যবহার করলে এর কিন্তু পরিবেশ দূষণের মাত্রা সবচেয়ে কম হয়। আমাদের যে পরিবহন শিল্প আছে, যেমন ধরো বাস, ট্যাক্সি, অটো ইত্যাদিগুলো, এগুলো ডিজেল বা পেট্রোলে চললে যে পরিমাণ পরিবেশ দূষিত হয়, তার তুলনায় যদি আমরা সেখানে জ্বালানি হিসেবে সিএনজি কে ব্যবহার করি বা করতে পারি, তাহলে পরিবেশ দূষণের মাত্রা কিন্তু অনেক কম হবে। সেই জন্য বাস, ট্যাক্সি, অটো সহ বিভিন্ন গণপরিবহন ব্যবস্থায় জ্বালানি রূপে সিএনজি গ্যাস ধীরে ধীরে ব্যবহৃত হচ্ছে। এটাই হচ্ছে এই সিএনজির প্রধান ব্যবহার। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এবার রাসায়নিক বিক্রিয়া, আমাদের থার্ড যে পয়েন্ট, মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। এখানে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে মিথেন বা CH4 এর রাসায়নিক বিক্রিয়া। আমরা অনেক রাসায়নিক বিক্রিয়া আমরা পড়ব না, এখানে মূলত আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোই পড়ব। যেমন মিথেনের ক্ষেত্রে আমরা দুই ধরনের বা দুটি রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে পড়ব, একটা হচ্ছে দহন এবং একটা হচ্ছে প্রতিস্থাপন। ইথিলিন এবং অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমাদের একটা করেই রাসায়নিক বিক্রিয়া পড়তে হবে, সেটা হচ্ছে ওই যুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। যাই হোক, প্রথম হচ্ছে মিথেন। মিথেনের প্রথম যে প্রকার আমরা রাসায়নিক বিক্রিয়া দেখব সেটা হচ্ছে দহন। বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে মিথেনের দহন বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। দহন কথার একদম সহজ ভাষা যদি প্রয়োগ করি, দহন মানে হচ্ছে পোড়ানো, তাহলে মানে জ্বালিয়ে দেওয়া। অক্সিজেনের উপস্থিতি যদি দহনটা ঘটানো হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড, জল এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যেটা আমি তাপন মূল্য বললাম একটু আগে। তাহলে কি হবে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটা? CH4 plus 2O2 equals to CO2 plus 2H2O plus তাপ 213 কিলোক্যালোরি পার মোল। 2 নম্বর যে বিক্রিয়াটা আমরা পড়বো মিথেনের, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রথমে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সেই সংজ্ঞাটা একটু জেনে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে।
যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের মধ্যস্থ কোনো পরমাণু বা গ্রুপ অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন কথাটার অর্থ তোমরা নিশ্চয়ই সবাই জানো, প্রতিস্থাপন মানে প্রতিস্থাপিত হওয়া, তাই তো? তাহলে প্রতিস্থাপিত হতে গেলে নিশ্চয়ই কোনো কিছু দ্বারা প্রতিস্থাপিত হবে, সেটাই এখানে বলা হয়, বা সেটাই হচ্ছে এই ধরনের রাসায়নিক বিক্রিয়া। যদি যৌগের মধ্যস্থ কোনো পরমাণু গ্রুপ অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ তৈরি করে তখনই তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে Cl2 সাথে, অর্থাৎ ক্লোরিন গ্যাসের সাথে। এটা একটা কন্ডিশন আছে, মূলত বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাসের সাথে কিন্তু মিথেনের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াটা সংঘটিত হয়। কি হয় না, মিথেনের সংকেত তোমরা জানো CH4, অর্থাৎ এখানে 4টে হাইড্রোজেন পরমাণু থাকে। এই 4টে হাইড্রোজেন পরমাণু একটা একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, হয়ে প্রথমে তৈরি করে মিথাইল ক্লোরাইড, তারপর তৈরি করে মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো পরপর উৎপন্ন করে। ঠিক আছে, তার রাসায়নিক বিক্রিয়াটা দেখো, CH4 প্লাস Cl2 বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে প্রথমে কি হয় না, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় একটা Cl পরমাণু দ্বারা। তাহলে কি তৈরি হবে, CH4 ছিল CH3Cl, এবং এখান থেকে যে হাইড্রোজেনটা বেরোলো সেটা এখানে অন্য একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এই Cl উৎপন্ন। এই CH3Cl এটাকে বলা হয় মিথাইল ক্লোরাইড। নেক্সট দ্বিতীয় ধাপে কি হয় না, এই যে মিথাইল ক্লোরাইড CH3Cl সেটা পুনরায় Cl2 সাথে বিক্রিয়া করে আরেকটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ভালো করে খেয়াল করো, এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই, এই বিক্রিয়াগুলো খুব সহজ। এখানে 3টে হাইড্রোজেন ছিল, তাহলে একটা সরে যাবে, একটা ক্লোরিন ঢুকবে, তাহলে একটা যদি হাইড্রোজেন সরে যায় তাহলে CH2, আর একটা ক্লোরিন যদি আসে তার জায়গায় তাহলে Cl2, তাহলে CH2Cl2, এটাকে বলা হয় মিথিলিন ক্লোরাইড। এবং যে হাইড্রোজেনটা এখান থেকে বের হলো সেটা আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl উৎপন্ন করে। একইভাবে এই মিথিলিন ক্লোরাইড CH2Cl2 অপর এক Cl2 এর সাথে বিক্রিয়া করে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় Cl দ্বারা, তাহলে সেখানে হাইড্রোজেন একটা কমে যাবে, অর্থাৎ CH2 ছিল এখানে হবে CH, এবং একটা Cl বেড়ে যাবে CH Cl3, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। দেখো এরপর CH যেটা ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মটা পুনরায় CH একটা হাইড্রোজেন ছিল সেটা আবার পুনরায় Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি হলো CCl4, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। তার মানে এখানে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, তাহলে এখানে কোনো হাইড্রোজেন রইল না, এবং একটা ক্লোরিন এর সাথে যুক্ত হয়ে গেল, তারপরে 3 ছিল 4 হলো, তাহলে CCl4, এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। বোঝা গেল? তাহলে এইভাবে, তাহলে আমি একদম যদি প্রথম ধাপ থেকে খেয়াল করি, দেখো প্রথম ধাপ থেকে যদি খেয়াল করা হয় তাহলে কি হলো ব্যাপারটা, এখানে CH4 ছিল, সেটা প্রত্যেকটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গিয়ে CCl4 তৈরি করে, তাহলে CH4 একদম শেষ ধাপে এসে CCl4 এ পরিণত হলো, অর্থাৎ হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে গেল ক্লোরিন দ্বারা। এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এই হ্যালোজেন মৌল, এই যে ক্লোরিন বলো বা ব্রোমিন, আয়োডিন, এই হ্যালোজেনের সাথে মিথেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে তার সক্রিয়তার ক্রম হলো মূলত Cl2 Br2 I2, অর্থাৎ এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। সব থেকে বেশি ক্লোরিন বিক্রিয়া করবে, তারপরে ব্রোমিন এবং আয়োডিন। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথিলিনের বা C2H4 এর রাসায়নিক বিক্রিয়া। এই ইথিলিন একদম প্রথমেই তোমাদের বললাম যে ইথিলিন কি হচ্ছে, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন এর মধ্যে উপস্থিত, ফলে এই বিক্রিয়াগুলো কিন্তু খুব সহজে সংগঠিত হয়। অর্থাৎ এক কথায় যদি বলা হয় তাহলে ইথিলিন কিন্তু রাসায়নিকভাবে খুব সক্রিয়, এটা মূলত দ্রুত বা সংযোজন বিক্রিয়া সংগঠিত করে। আমরা দ্রুত বিক্রিয়াটাই পড়বো বা সংযোজন বিক্রিয়াটাই পড়বো। দ্রুত বিক্রিয়া কাকে বলে? বা অ্যাডিশন রিঅ্যাকশন, যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সাথে অন্য মৌল বা যৌগের অণু সম্পূর্ণরূপে যুক্ত হয়ে যায় এবং কোনো অংশই পৃথক হয় না, সেই বিক্রিয়াকে দ্রুত বিক্রিয়া বলা হয়। অর্থাৎ কোনো সম্পৃক্ত যৌগের অণুর সাথে অন্য কোনো মৌল বা যৌগ সম্পূর্ণরূপে যখন যুক্ত হয়ে যাবে এবং কোনো অংশই পৃথক হবে না, সেই বিক্রিয়াকে বলা হয় দ্রুত বিক্রিয়া।
যেমন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, পিটি মানে প্লাটিনাম, প্যালাডিয়াম বা র্যানি-নিকেল অনুঘটকের উপস্থিতিতে সাধারণ উষ্ণতাতে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। তুমি রাসায়নিক বিক্রিয়াটা দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এই বিক্রিয়ায় মূলত এক অণু হাইড্রোজেন যুক্ত হয়। কেন এক অণু হয়? দেখো এই সমীকরণটা দেখো, এটা হচ্ছে ইথিলিন C2H4 মানে CH2 ডবল বন্ড CH2, তার সাথে হাইড্রোজেন যুক্ত হলে এখানে দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে যায়। ঠিক আছে, ভেঙে গিয়ে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে তৈরি হয় কি CH3CH3 মানে হচ্ছে ইথেন, মানে C2H6, তাই তো? এটা এখানে একটা হাইড্রোজেন, এদিকে একটা পরমাণু, এদিকে একটা পরমাণু যুক্ত হয়, এই জন্য এখানে বলা হয়েছে এক অণু ইথিলিন যুক্ত হয়। ঠিক আছে, এক অণু ইথিলিন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয় মূলত এই প্লাটিনাম, প্যালাডিয়াম বা র্যানি-নিকেল এর উপস্থিতিতে। নেক্সট হচ্ছে Br2 সাথে বিক্রিয়া, অর্থাৎ এই জুতো বিক্রিয়ারই একটা উদাহরণ। এটা যেমন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো, এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করতে পারে। তরল সাধারণত কি করা হয় না, এই Br2 সাথে যখন বিক্রিয়া করা হয়, তো Br2টাকে প্রথমে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত করে নেওয়া হয়, বা মিথাইল ক্লোরাইড CH3Cl এতে দ্রবীভূত করে সেই দ্রবণের মধ্য দিয়ে যদি ইথিলিন গ্যাসকে চালনা করা হয়, তাহলে 1,2-ডাইব্রোমো ইথেন নামক একটা বর্ণহীন যৌগ উৎপন্ন হয়। ফলে এই লাল বর্ণের ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয়। এই ব্রোমিন দ্রবণের বর্ণ হচ্ছে লাল রঙের, তো লাল রঙের ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয়। দেখো বিক্রিয়াটা, CH2 ডবল বন্ড CH2 যখন ব্রোমিন বিক্রিয়া করে এর সাথে, তখন এই কার্বনে একটা ব্রোমিন, এই কার্বনে একটা ব্রোমিন যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এবং দ্বিবন্ধনটা এখানে দ্বিবন্ধনের এটা ভেঙে যায়। দ্বিবন্ধন মূলত একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন থাকে, এগুলো তোমরা পরে পড়বে। যাই হোক, ওই পাই বন্ধনটা ভেঙে গিয়ে দুই দিকে দুটো Br পরমাণু দুটো কার্বনের সাথে যুক্ত হয়ে যায়, এবং সেটাই হচ্ছে তখন সেই যৌগটা তৈরি হয়। সেই যৌগটার নাম হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন, এবং এটা হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। এবং এখানে যে ঘটনাটা ঘটে, যে এই ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ, যখন এই যৌগটা তৈরি করে এটা হচ্ছে বর্ণহীন। এই ঘটনাটাই প্রমাণ করে যে এই ইথিলিন যৌগটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। অর্থাৎ ইথিলিনের অসম্পৃক্ততা প্রমাণ করো, এরকম যদি তোমাদের প্রশ্ন দেয়, তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা লিখতে হবে। বা যদি বলে ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বোঝাও, তখন কিন্তু তোমাদের এই রাসায়নিক বিক্রিয়াটাই লিখতে হবে সমীকরণ সহ। নেক্সট, আজকের শেষ যে পয়েন্টটা আমরা পড়বো, শেষ নয়, শেষের একটু আগে একটু একটা জিনিস পড়ে নিতে হবে আমাদের, ইথিলিনের পলিমারাইজেশন। যদিও এটা আমরা আবার পলিমার যখন পড়বো তখন আরো একবার ডিটেলসে পড়বো, তো এখানে যেহেতু আমরা ইথিলিন সম্বন্ধে পড়ছি বলে একটা আমি এখানে যুক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে বা কিভাবে হয়? ইথিলিনকে উচ্চ চাপে, প্রায় 1,500 থেকে 2,000 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন বা পারঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে গিয়ে পলি ইথিলিন বা পলিথিন তৈরি করে। এই পলি কথার অর্থ হচ্ছে মেনি বা বহু। ঠিক আছে, তো এই বিক্রিয়াটাকে বলা হয় ইথিলিনের পলিমেরাইজেশন। কি হয় বিক্রিয়াটা, যদি রাসায়নিক সমীকরণটা আমরা দেখার চেষ্টা করি, তাহলে এন সংখ্যক মানে বহু সংখ্যককে আমি এন দ্বারা প্রকাশ করেছি, এন সংখ্যক ইথিলিন অণু অক্সিজেন বা পারঅক্সাইডের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2000 অ্যাটমসফিয়ারিক চাপে, মানে বায়ুমণ্ডলীয় চাপে, এটা পরস্পর যুক্ত হয়ে যায়, পরপর যুক্ত হয়ে যায়, সেটাকে আমরা বলি পলি ইথিলিন বা পলিথিন। ঠিক আছে, এখানে একটা কতগুলো জিনিস মনে রাখতে হবে আমাদের, যেমন সাধারণ অবস্থায় ইথিলিন একটা গ্যাসীয় পদার্থ বা গ্যাস, কিন্তু পলিথিন একটা কঠিন পদার্থ। ইথিলিনে মোলার ভর হচ্ছে 28, তোমরা এখান থেকে করতে পারবে। দেখো C2H4 মানে দুটো কার্বন 12 করে পারমাণবিক ভর, তাহলে 12 12 24, আর 4টে হাইড্রোজেন আছে, 4 1 4, হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর 1, তাহলে 4 4 1 4 আর 24 আর 4 28। কিন্তু পলিথিনে মোলার ভর কিন্তু অত্যন্ত বেশি, প্রায় 2000 এর কাছাকাছি বা প্রায় 2000। এসটিপিতে ইথিলিনের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, কিন্তু পলিথিন কঠিন পদার্থ হওয়ায়
এর কিন্তু ওইভাবে মোলার আয়তন বের করা হয় না বা অনেক কম হয়, এটুকু মনে রাখবেন। নেক্সট, আজকের একদম শেষ পয়েন্ট, অ্যাসিটিলিন C2H2 এর রাসায়নিক বিক্রিয়া। এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেজন্য এরা রাসায়নিক ভাবে খুব সক্রিয় হয়। এটা যুত যৌগ বা সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে মূলত 3টে বন্ধন থাকে, তাই তো, ট্রিপল বন্ড, ত্রিবন্ধন উপস্থিত থাকে। প্রথমে আমরা যেটা দেখবো, তাহলে এখানে যুত বিক্রিয়ার সঙ্গে আমরা বলছি না, কারণ আমি একটু আগে ওই ইথিলিনের সময় বললাম। এখানে আমি ডাইরেক্ট বিক্রিয়া দুটো দেখে নিই। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অথবা প্লাটিনাম, প্যালাডিয়াম বা রানি নিকেলের অনুঘটকের উপস্থিতিতে সাধারণ উষ্ণতায় অ্যাসিটিলিনের সঙ্গে প্রথমে এক অণু হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিলিন এবং পরে আরো এক অণু হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে। যদি সমীকরণটা দেখি, CH ট্রিপল বন্ড CH প্লাস H2, তাহলে প্রথমে একটা বন্ধন ভেঙে যায়, একটা পাই বন্ধন ভেঙে গিয়ে এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন, অর্থাৎ কি তৈরি করে, CH2 ডবল বন্ড CH2। দেখো এটা তৈরি করেছে CH2 ডবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিলিন। অর্থাৎ প্রথম এক অণু যখন যুক্ত হয় হাইড্রোজেন তখন তৈরি করে ইথিলিন। তারপর আরো এক অণু হাইড্রোজেন যখন যুক্ত হয় তখন আরেকটা পাই বন্ধন যেটা অবশিষ্ট থাকে সেটা ভেঙে গিয়ে এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন, অর্থাৎ CH3 সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ C2H6 তৈরি করে, যেটার নাম হচ্ছে ইথেন। এখানে মনে রাখতে হবে এই 3টে সমযোজী বন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন সহজে কিন্তু ভাঙে না, যেটা একদম শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে, এবং দুটো পাই বন্ধন, সেই দুটো পাই বন্ধন কিন্তু হাইড্রোজেনের বিক্রিয়ার সময় একটা একটা করে ভেঙে যায়। প্রথমে একটা ভাঙলে তৈরি করে ইথিলিন, অর্থাৎ একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যায় দুটি কার্বন পরমাণুর সাথে, এবং দ্বিতীয় ধাপে আবার একটা হাইড্রোজেন পরমাণু আবার দুটো কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে গিয়ে ইথেন তৈরি করে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া, ঠিক আছে। এবং লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে যদি অ্যাসিটিলিন গ্যাসকে চালনা করা হয় তাহলে প্রথমে বর্ণহীন 1,2 ডাইব্রোমো ইথিন তৈরি করে, ফলে দ্রবণটা বর্ণহীন হয়ে যায়। তাহলে এই বিক্রিয়াটাও কিন্তু অ্যাসিটিলিনের অসম্পৃক্ততাকে প্রমাণ করে, অর্থাৎ অ্যাসিটিলিন যে অসম্পৃক্ত যৌগ সেটা কিন্তু এই ব্রোমিন, লাল বর্ণের ব্রোমিন জলের সাথে যে বিক্রিয়া তার দ্বারা কিন্তু প্রমাণ করা যায়। যেমন সমীকরণটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH প্লাস Br2, এবং দেখো দুটো Br দুটো কার্বনের সাথে যুক্ত হয়ে CHBr ডবল বন্ড CHBr, অর্থাৎ যদি নাম্বারিং করি 1,2 তাহলে 1,2 ডাইব্রোমো ইথিন তৈরি করে, ঠিক আছে। তাহলে অ্যাসিটিলিন এক অণু ব্রোমিনের সাথে যুক্ত হয়ে 1,2 ডাইব্রোমো ইথিন তৈরি করে, এবং তার সাথে সাথে এই ব্রোমিনের যে বর্ণ লাল বর্ণ সেটা কিন্তু বর্ণহীন হয়ে যায়। ফলে এই বিক্রিয়া দ্বারা প্রমাণ করা যায় যে অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত যৌগ। তরল ব্রোমিনে যদি অ্যাসিটিলিন গ্যাস চালনা করা হয় তাহলে অ্যাসিটিলিনের সাথে কিন্তু 2 অণু ব্রোমিন গ্যাস যুক্ত হয়ে যায়, ফলে বর্ণহীন অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড বা 1122 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন করে। এটা বিক্রিয়াটার সমীকরণটা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে একটু আগেই বললাম যে ত্রিবন্ধন যেটা থাকে তার মধ্যে দুটো পাই বন্ধন যেটা ভেঙে যেতে পারে। তাহলে 2 অণু ব্রোমিন যদি পরস্পর এইখানে যুক্ত হয়, যেমন ধরো প্রথমে একটা অণু যুক্ত হলো, তাহলে এখানে একটা বিআর ঢুকলো, এখানে একটা বিআর ঢুকলো, একটা বন্ধন ভাঙলো, পরে আরেকটা ব্রোমিন যখন এলো তখন আরেকটা যে পাই বন্ধন অবশিষ্ট ছিল সেটা ভেঙে গিয়ে আরেকটা করে ব্রোমিন দুটো কার্বনে ঢুকলো। তাহলে যে যৌগটা তৈরি করে সেটা হচ্ছে কি CHBr2 সিঙ্গেল বন্ড CHBr2, এবং এটাকে যদি আমি IUPAC নামকরণ করি, নাম্বারিং করি, এটা 1 এটা 2, তাহলে দেখো 1 1 অর্থাৎ দুটো ব্রোমিন 1 পজিশনে আছে, তাহলে সেটাকে আমি কি বলবো 1,1, এবং 2 নম্বর কার্বনে দেখো দুটো ব্রোমিন আছে, তাহলে 2,2, তাহলে 1,1, 2,2, তাহলে 4টে ব্রোমিন। এই 4টে ব্রোমিনকে বোঝানোর জন্য টেট্রা কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন এখানে দুটো ব্রোমিন বোঝানোর জন্য আমরা ডাই কথা ব্যবহার করেছিলাম, এখানে টেট্রা ব্রোমো ইথেন, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা এখানে আমি ইথিন বলেছি কেন, কারণ এখানে ডবল বন্ডটা কিন্তু উপস্থিত আছে, সেজন্য ইন কথাটা ব্যবহার হয়েছে, কিন্তু এখানে ডবল বন্ড নেই, অর্থাৎ এটা সম্পৃক্ত যৌগ, বা সেই জন্য এখানে এন কথাটা ব্যবহার করা হয়েছে। দুটো কার্বন সেই জন্য ইথ কথা আসছে, তার সাথে এন। তাহলে কি বললাম
যখন 2 অণু ব্রোমিন অ্যাসিটিলিনের সাথে যুক্ত হয় তখন 1122 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়। এটা মনে রাখবে, আমি তোমাদের একদিন ছকে দেখিয়ে দেবো যে যখন একটা কোনো পরমাণু থাকে তাকে মোনো বলা হয়, ঠিক আছে। 2 থাকলে তাকে ডাই বলা হয়, বা অনেক সময় বাই কথাটাও ব্যবহার করা হয়। 3 থাকলে টেট্রা, 4 থাকলে 3 থাকলে ট্রাই, 4 থাকলে টেট্রা, এরকম কথা কিন্তু ব্যবহার করা হয়। সেগুলো তোমাদের আমি পরে একদিন একটা ছকে দেখিয়ে দেব। তাহলে আশা করি আজকের যে পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ সকলকে। তোমরা এরপর নিজেদের বইটা ফলো করো, এবং আমি যেটা এখানে পড়ালাম সেটা প্রথমে ভালো করে এটা দেখো, বোঝার চেষ্টা করো, এবং তারপরে বইয়ের সাথে তার সামঞ্জস্য বিধান করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু বুঝতে পারবে। তাছাড়া কিন্তু এই জৈব রসায়ন একটু ডিফিকাল্ট তোমাদের ক্ষেত্রে বোঝার জন্য, চেষ্টা করো, পারবে। থ্যাঙ্কস।